আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, যেসব মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন তারেক রহমান। এখন জানিয়ে দিব, জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। তারপর জানিয়ে দিব, জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ। এবং সর্বশেষ জানিয়ে দিব, স্বরাষ্ট্রের গরুভার সালাহুদ্দিনের ওপর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। যেসব মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপি-এর চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর রুলস অফ বিজনেস অনুযায়ী নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগ বণ্টন করেছেন তিনি। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী নিজের অধীনে রেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ। অন্য সব মন্ত্রণালয় ও বিভাগ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বণ্টন করা হয়েছে। শপথ নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়োগ দেন। দপ্তর বণ্টন শেষে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এদিন বিকালে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায়, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। কারণ প্রচলিত রীতি ভেঙে এবার শপথ অনুষ্ঠান আয়োজন করা হয় জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে। আগে এ আয়োজন হতো বঙ্গভবনে। জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদ। বুধবার ১৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় সেখানে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারত করবেন। মন্ত্রিপরিষদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় ৩ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন সমন্বিতভাবে। মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিটের মহড়া চলছে নিয়মিত। পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। এর আগে মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ারও কথা রয়েছে। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এজন্য সচিবালয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনের গেজেটের পরই তুমুল ব্যস্ততা মন্ত্রিপরিষদ বিভাগে। নতুন ভবনের ৬টি লিফটের সবকটিই ছিল ব্যস্ত। কর্মকর্তারা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে উঠছেন, নামছেন। সবার হাতেই ফাইল। রেওয়াজ ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয়েছে মন্ত্রিসভার শপথ। আর সেই শপথ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, শপথ অনুষ্ঠান শেষে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি নতুন দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে দুদেশের সম্পর্কের জনগণ-কেন্দ্রিক চরিত্রের ওপর গুরুত্ব আরোপ করেন বিক্রম মিশ্রি। তিনি পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ ও ভারতের গভীর সভ্যতাগত ও ঐতিহাসিক বন্ধনের কথা উল্লেখ করে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় প্রতিনিধি দলের অংশ হিসেবে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। স্বরাষ্ট্রের গুরুভার সালাহুদ্দিনের ওপর আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার সালাহুদ্দিন আহমদ জুলাই অভ্যুত্থানের পর দেশে ফিরে বিএনপির হয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংস্কারের আলাপে দিয়েছিলেন নেতৃত্ব। নির্বাচনে বিজয়ী হওয়ার পর এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেলেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2/3 আসনে জয়ী হয়ে গতকাল মঙ্গলবার বিএনপি নতুন সরকার গঠন করে। দলটির চেয়ারম্যান তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ নেন। নতুন মন্ত্রিসভায় সালাহুদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ 63 বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 1 আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথম নির্বাচিত হন। 4 মাস পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় নির্বাচনেও নির্বাচিত হন তিনি। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচিত হয়েছিলেন। 2008 সালে সালাহুদ্দিন নির্বাচনে অংশ নিতে পারেননি। সেবার কক্সবাজার 1 আসন থেকে প্রার্থী হয়ে সংসদে যান তার স্ত্রী হাসিনা আহমদ। তখন সালাহুদ্দিন ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হয়ে যাওয়ার পর সেই দায়িত্ব পালনের সময় সালাহুদ্দিন আহমদের গুম হয়ে যাওয়া ছিল আলোচিত একটি ঘটনা। 2015 সালের 10 মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা তাকে তুলে নেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাকে উঠিয়ে নিয়ে যায় বলে বিএনপি অভিযোগ করে। 2 মাস পর মেঘালয়ের শিলংয়ে সালাহুদ্দিনকে পাওয়া যায়। মেঘালয় পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়। সালাহুদ্দিনকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। নিম্ন আদালতের রায়ে 2018 সালে তিনি খালাস পান। ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের 28 ফেব্রুয়ারি তার রায়েও খালাস পান বিএনপির এই নেতা। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 11 আগস্ট তিনি দেশে ফেরেন। গত বছরের 3 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দেন তিনি। 2024 সালের 11 আগস্ট দেশে ফেরার পর সালাহুদ্দিন আহমদকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। সালাহুদ্দিন আহমদের জন্ম 1962 সালের 30 জুন কক্সবাজারের পেকুয়ার সাইদুল হক ও আয়েশা হকের ঘরে। সালাহুদ্দিন আহমদ উচ্চ মাধ্যমিক পাশ করেন 1979 সালে চট্টগ্রাম কলেজ থেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। পড়াশোনা শেষ করে তিনি প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন 1988 সালে। 1991 সালে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন তার সহকারী একান্ত সচিবের দায়িত্ব পালন করেন তিনি। পরে সরকারি চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে যুক্ত হন। 2001 সালে খালেদা জিয়ার সরকারে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবারে নির্বাচনী হলফনামা অনুসারে সালাহুদ্দিনের পেশা আইন পেশা ও ব্যবসা। তার আয়ের উৎস হচ্ছে চাকরি, শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও স্থাবর সম্পত্তি থেকে ভাড়া। তার 10 কোটি 40 লাখ টাকার বেশি অস্থাবর এবং 7 কোটি 83 লাখ টাকার বেশি স্থাবর সম্পদ রয়েছে। তার হাতে নগদ অর্থ রয়েছে 1 কোটি 35 লাখ 52 হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে 39 লাখ 49 হাজার টাকা। তার বছরে আয় 6 কোটি 21 লাখ টাকার বেশি। হলফনামায় সালাহুদ্দিন আহমদ জানিয়েছেন তিনি 38টি মামলায় অভিযুক্ত হয়েছিলেন এবং তার বিরুদ্ধে মামলা রয়েছে 5টি। তবে মামলাগুলো থেকে অব্যাহতি পেয়েছেন কিনা বা মামলার অন্যান্য বিবরণ নেই হলফনামায়। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।